হ্যালো এভরিওয়ান। আগের থেকে গলাটা কিছুটা সেরেছে, বাট পুরোটা এখনও সারেনি। তার মধ্যে এই সপ্তাহটাতে মানে গত সপ্তাহে, অ্যাকচুয়ালি এটা আমি যে সপ্তাহে ছাড়ছি তার আগের সপ্তাহে আমার একটু ব্যস্ততা ছিল ছেলেকে নিয়ে। ছেলের স্কুল, প্রজেক্ট, আরও নিজস্ব কিছু কাজ ছিল। তো গত সপ্তাহে আমি ছাড়তে পারিনি। এখন থেকে আমি, যেহেতু আমার একটা স্টোরেজের প্রবলেম হচ্ছে, সেই জন্য একটা করে আমি ভিডিও করে রাখছি, মানে প্রতিটা একটা করে প্রত্যেকটা চ্যানেলের জন্য ছাড়ছি, আবার ডিলিট করে আবার করতে হচ্ছে, সেই জন্য প্রায় প্রত্যেক সপ্তাহেই বসতে হচ্ছে। দেখে গত সপ্তাহে আমি বিভিন্ন কারণে ছাড়তে পারিনি। আর আরেকটা কথা বলে রাখি, দাঁতের ওটিটা এখনও পর্যন্ত হয়নি আমার, বাট হবে, করতে হবেই। বিশেষত মানে দুদিক যেহেতু, একটা দিকের দাঁত তো ইমিডিয়েট করতে হবে। তো সেটা এখন অ্যাকচুয়ালি নিজস্ব কাজের জন্য, বাচ্চার কাজের জন্য নিজের শরীর খুব একটা ভালো যাচ্ছে না। জানেনই, ওটির পর মানে গলস্টোনের ওটির পর বা গল ব্লাডারের ওটির পর একটা একটা প্রবলেম থাকে পেট সংক্রান্ত। তো সেই প্রবলেম মাঝে মাঝেই হয়, মাঝে মাঝে আবার হয় না। তো সেই সব নিয়ে একটা অদ্ভুত সিচুয়েশন মাঝে মধ্যেই হয়। তো সেটাকে সামলে উঠতে গিয়ে আর দাঁতের ওটিটা করে হয়ে ওঠা হচ্ছে না আর কি, কিন্তু অবশ্যই করব। আর এই সপ্তাহে আমি আমার এই কবিতার চ্যানেলে জাস্ট কালকে রিসেন্টলি কবিতাটা লিখলাম। মানে যেদিন আমি শ্যুট করতে বসেছি সেদিন, আমি শ্যুট করতে বসেছি আজকে শুক্রবার, মানে পরের সপ্তাহে ছাড়বো মঙ্গলবার, তার আগের সপ্তাহে শুক্রবার। তো শুক্রবার মানে আমি বৃহস্পতিবার দিনকে কবিতাটি লিখেছি। আমি যেদিনকে কবিতা বলি তার আগের দিন এখন থেকে কবিতা লিখতে বসি, কারণ অন্যদিন সময় হয় না। আর আমি যেহেতু একা করতে হয়, সবসময় না ওই আলো জেলে এ করেও তো সময় পাই না। তো যেভাবে হোক আমি জাস্ট একটা একটা দৃষ্টিনন্দন একটা পোশাক পরে বসে পড়ি আর কি। ওই কোনো দিন মুখে হালকা মেকআপ করার সময় পাই, তো কোনো দিন পাই না। এখন যেরকম একদম পাচ্ছি না। তো কথা বলতে একটু অসুবিধা হচ্ছে, কারণ দাঁতের পেন মাঝে মাঝেই হয়। তো আর একটা শারীরিক সমস্যা চলছে। তো ওই সংসারের কাজ সেরে ফট করে বসে পড়া আর কি। কারণ যেহেতু দেখুন, আমার চ্যানেলের প্রতি আমার একটা ভীষণ দায়িত্ব থেকে যায়। যে সপ্তাহে আমি ছাড়তে পারি না, আপনাদের প্রতি একটা অবহেলা হয়, সেদিন আমার সেই সপ্তাহটা আমার নিজের মনে একটু খুঁতখুত করে। আপনাদের কোনো দায় নেই, কিন্তু আমার নিজের একটা দায় আছে আমার চ্যানেলের প্রতি। এবং অবশ্যই আপনারা শুনতে ভালোবাসছেন, দেখছেন, সেটার জন্য আমার একটা নিজস্ব একটা ইচ্ছে যে হ্যাঁ, আমাকে দিতে হবে। দেখুন, এখনও পর্যন্ত আমার চ্যানেল থেকে বা আমার পেজ থেকে কিন্তু আমার কোনো রকমের আর্নিং শুরু হয়নি। আমি বেশ বহুদিন ধরেই ছাড়ছি। হয়তো অন্য ধরনের যে ভিডিওগুলো থাকে, যেগুলো নিয়ে আমি আমার চ্যানেলে কথা বলতে চাই না, সেটা যে যার রুচিসম্মতভাবে ছাড়ে, যার যেরম রুচি। দেখুন, স্বাধীন নাগরিক তো, আপনি বড়জোর তাদেরকে বলতে পারেন। একজন অ্যাডাল্ট মানুষকে আপনি বাধা দিতে পারেন না, যতক্ষণ না তার মন থেকে সেটা হচ্ছে যে না, এটা আমি করবো না। কিন্তু হচ্ছে তাদের, যে তারা দিচ্ছে ওই ধরনের ভিডিও। দেখুন, পোশাক যে আমরাও পরি না। জস্মিন দেশে জদাচার কথাটা নিশ্চয়ই শুনেছেন সবাই। বিভিন্ন জায়গায়, বিভিন্ন সময়, বিভিন্ন সুযোগে বিভিন্ন ধরনের পোশাক মানুষ নিজের পছন্দ মতো পরে, বা দেশের বা যুগের বা মনের কালচার অনুযায়ী পরে। তো আমরা যে পড়ি না তা নয়, কিন্তু
সেটা যেখানে যে মুহূর্তে যে টাইমে যে তার যেভাবে ইমপ্লিমেন্টেশন হওয়া দরকার, বা কোথায় বুঝে আপনি ছাড়ছেন ছবি সেইটা বুঝে ছাড়া দরকার। অনেক এখন যেরকম এআই এর যুগ, আপনি যে কোনো কারোর ছবি যে কোনো কারোর মুখে বা বডিতে মার্চ করে বসিয়ে দিতে পারেন, জাস্ট ফর তাকে আপনার পছন্দ না তাকে, বা আপনি নিজে ভাইরাল হতে চাইছেন, বা এরম কিছু করতে চাইছেন যার জন্য একটুখানি সুড়সুড়ি দিয়ে দিলেন আর কি। তো ভোগান্তিটা যার, যে দেখুন যার নিজস্ব রুচিবোধ ওই ধরনের, তার কিন্তু কোনো রকমের প্রবলেম হবে না, কিন্তু যে ওই ধরনের রুচি নিয়ে চলে না তার কিন্তু প্রবলেম হবে। এবং আপনারা বুঝে শুনেই, বা যারা করে তারা বুঝে শুনেই সেটা করে। যাই হোক, সেটা ডিফারেন্ট ব্যাপার, কিন্তু সেটা আপনাকে বুঝে ছাড়লে এতখানি এতখানি সমালোচনার মুখোমুখি হতে হয় না, এতখানি ক্রিটিসিজমের মুখোমুখি হতে হয় না। সেই বোধটা তৈরি হওয়াটা আমাদের খুব দরকার, যে কোন জায়গায় কোন সময় কোন জিনিসটা সঠিক। দেখুন, আমি আজকে ভেবেছিলাম আমার অন্য আরেকটা লেখা কবিতা পড়ব, কিন্তু আজকে আমার হঠাৎ মনে হলো যে আমি রিসেন্ট লেখা কবিতাটাই পড়ি, তার আগের সপ্তাহে আরেকটা কবিতা লেখা, তো ওটা না পড়ে আজকে আমি এই কবিতাটি পড়ছি। আর কবিতাটি বলে নিই, তারপর বলছি। সত্যি জ্ঞানের প্রকাশ কম। জ্ঞান এমন একটি বস্তু যা যে পাত্রে ঢালবে তা জলের মতো সেই পাত্রের আকার করবে গ্রহণ। যার যেমন বিদ্যা, বোঝার বুদ্ধি ও মন। আপাতভাবে জ্ঞান দু প্রকার। আপাতভাবে জ্ঞান দু প্রকার, মিথ্যা জ্ঞান আর সত্যি জ্ঞান। প্রকার তার বিভিন্ন। গুরুতত্ত্বে অবশ্য জ্ঞান বহু প্রকার, তার বিভিন্ন আকার। এই হলো জ্ঞানের সার, যা নিশ্চল এবং সঠিক ঔজ্জ্বল্য প্রকাশিত করে মৌন থেকে অবিচলিত ধ্যান। একটা কথা আছে, বোকা বন্ধুর থেকে চালাক শত্রু অনেক বেশি ভালো। কেন বলুন তো? কারণ চালাক ব্যক্তিটির মধ্যে রয়েছে সঠিক এবং পরিপূর্ণ জ্ঞানের আলো, যা দূর করে মনের সকল কালো। সেখানে কলুষতা সরিয়ে ব্রহ্মজ্ঞান ঢালো। কিন্তু যে পাত্র অনুপযুক্ত, তাতে তুমি যতই ঢালো জল, কিন্তু যে পাত্র অনুপযুক্ত তাতে তুমি যতই ঢালো জল, হয় সে পড়বে গড়িয়ে, না পেয়ে পাত্রের গভীর তল। জ্ঞানও ঠিক তাই। সঠিক জ্ঞান নিজেকে করে না অকারণ খরচা, থাকে না তাকে নিয়ে বিশেষ চর্চা। ঠিক যতক্ষণ না হচ্ছে দরকার চুপ থাকো, আর যখন তোমার পড়বে জরুরি তলব, তখন তা উছলে পড়ুক, উঠে, তখন তা উঠে পড়ুক ঝরে। উজাগর করুক তার সঠিক প্রকাশ, করে বেঠিক বা স্বল্প জ্ঞানের বেশি বহিঃপ্রকাশ। উজাগর করুক তার সঠিক প্রকাশ, করে বেঠিক বা স্বল্প জ্ঞানের বেশি বহিঃপ্রকাশ। তা রাখো বা রাখুক, বা বহিঃপ্রকাশ পাত্র দিয়ে, জ্ঞানের পাত্র দিয়ে ঢাকো, সঠিক জ্ঞানের পাত্র দিয়ে ঢাকো। কারণ স্বল্পবিদ্যা ভয়ঙ্করী, তা জন্ম দেয় জ্ঞানতার, তা জন্ম দেয় অজ্ঞানতার, দাম্ভিকতার, আমি শ্রেষ্ঠ এই ধারণার।
তা জন্ম দেয় অজ্ঞানতার, দাম্ভিকতার, আমি শ্রেষ্ঠ এই ধারণার। এর ছোট একটা উদাহরণ সোনার লঙ্কা যার। মিথ্যে না হলেও স্বল্প জ্ঞানের অহমে যখন রাবণরাজ মহাদেবকে কৈলাস পর্বত সমেত তুলে নিয়ে যেতে চেয়েছিলেন জোর করে, তখন মহাদেব শুধু হেসে তার পায়ের বৃদ্ধাঙ্গুষ্টি দিয়ে তা চেপে ধরতেই সত্য জ্ঞানের প্রকাশে সেই মিথ্যে অহম পড়েছিল ঝরে, পড়েছিল ঝরে, পড়েছিল ঝরে। আচ্ছা, কবিতাটা অনেকটা এই রিলেটেড। দেখুন, আপনার লাইফে, আপনার পুরো জীবনে আপনি যতদিন বাঁচবেন, যত বছর বাঁচবেন, আপনার সাথে প্রচুর মানুষের যোগাযোগ হবে, যোগাযোগ স্থাপন হবে, যোগাযোগ বিচ্ছিন্ন হবে, বা কোনো সময় আপনি আপনার নিজের প্রয়োজনে সেই মানুষটিকে আপনার লাইফ থেকে সরিয়ে দেবেন। এটাই নিয়ম, আমরাও তাই করি। তবে হ্যাঁ, আপনার যত দিন যাবে আপনার অভিজ্ঞতা বাড়বে। একটা মানুষ দেখবেন 10 বছর আগে যেরকম, ঠিক তার 10 বছর পর শুধু তার চেহারায় পরিবর্তন আসে না, তার কথাবার্তা, তার থাকার ভাবভঙ্গি, তার জীবন শৈলী, সব কিছুতে পরিবর্তন আসে। এবং আমরা সেই ভাবভঙ্গিটাকে, শৈলীটাকে অনেক সময় মেনে নিতে পারি না। তখন আমরা তাকে কি বলে দিই, যে তুই বদলে গেছিস। কারণ কি, আমরা তার আগের রূপটার সাথে পরিচিত। সে ঠিক যতটা বোকা ছিল, তাকে ঠিক যতখানি পায়ের তলায় দাবিয়ে রাখা যেত, এখন আর তাকে রাখা যাচ্ছে না। সে অনেক বেশি চালাক হয়ে গেছে, সে অভিজ্ঞতা সঞ্চয় করতে শিখেছে। জ্ঞানটা কিন্তু শুধু পুঁথিগত বিদ্যা থেকে আসে না, সঠিক জ্ঞান আপনি কিন্তু প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে পাবেন। আপনি ঠেকে শিখবেন। আপনাকে আপনার জীবনের অভিজ্ঞতা যতখানি মোল্ড করে, যেরকম সোনাকে গলিয়ে সেটা পাকা সোনায় রূপান্তরিত করা হয়, বা সোনার গয়নায়, সলিড সোনার গয়নায় রূপান্তরিত করা হয়, ঠিক তেমনই মানুষ কিন্তু নিজেকে চেঞ্জ করে, ভেঙে গড়ে আবার দাঁড়ায়। ঠিক যেমন আমি যদি উদাহরণ দিই আমার নিজের, আমার ক্ষেত্রে তাই হয়েছে। আগে আমি ছোট বয়সে, দেখুন ছোট বয়সে মানুষের বোধ বুদ্ধি সবার সমান হয় না। আমার কিন্তু একদম বহিঃপ্রকাশ ছিল না, যেটুকুনি ছিল নিজের মনের ভেতর। আমি একদম কথা বলতে পারতাম না, ক্যামেরার সামনে তো নয়, ছেড়ে দিন, কোনো লোকের সামনেও নয়। কেউ যদি আমায় 4টে কথা বলতো, আমি সেটা শুনে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে আসতাম। পাল্টে কিছু বলার আমার না সাহস ছিল, না সেই কি বলবো, নিজের মনের মধ্যে সেই কনফিডেন্স ছিল। কিন্তু এখন আমাকে যারা দেখে, তারা বলে তুই পুরো পাল্টে গেছিস, তুই পুরো বদলে গেছিস। কেন গেছি ভাই? কারণ আমার অভিজ্ঞতা, আমি জীবনে প্রচুর অভিজ্ঞতা সঞ্চয় করেছি এইটুকুনি লাইফে। জীবনে প্রথম যখন আমি হসপিটাল যাই, আমার গলাটা একটু ধরা, আমি কাঁদছি না, মনে করবে না গলা ধরার জন্য হচ্ছে। সেটা কেন কারণে ধরা সেটা আমি আগের কবিতায়ও বলেছি, আগেও বলেছি। আর প্রথমে যখন জীবনে আমি প্রথম হসপিটাল যাই বা নার্সিংহোম যাই, আমার বেবি হওয়ার সময়, তার আগে আমি কোনো দিন হসপিটাল নার্সিংহোম ফেস করিনি। সেটা আমার জীবনের বিরাট একটা অভিজ্ঞতা ছিল, মাতৃত্বের স্বাদ পাওয়া, তার সাথে প্রায় মৃত্যুমুখ থেকে ফিরে আসা। প্রত্যেকটা মা জানেন সেটা একটা মায়ের জন্য ঠিক কতখানি শক্ত থাকার সময়, কতখানি ডেথ সিচুয়েশন থেকে ফিরে আসার সময়। তারপরে আবার এই ওটিটা হলো, তার আগে একটা বিরাট ক্যাওয়াস হয়েছে, নাহলে এই ওটিটা নিয়ে এত কিছু হতো না, আপনারা সেটাও জানেন, আমি বলেছি। তো দেখুন, এই যে অভিজ্ঞতাটা আমি সঞ্চয় করেছি,
বা একটা সময় আমি যখন কিছু বলতে পারতাম না, এখন লোকের মুখে আমার মনে হয়েছে সমাজে আপনি ভালো থাকা, সবার কাছে, আপনি কারোর কাছে, আপনি যদি একটা মানুষের কাছে ভালো হন আর একটা মানুষের কাছে খারাপ হবেনই। আপনার ভালো কেউ দেখতে পারে না, আপনার লোকে উল্টে চাইবে। আপনি যদি ভালো থাকেন আপনার, তাহলে ও কেন ভালো আছে, ওর ক্ষতিটা কেন হচ্ছে না, বা ও কেন সুখে আছে, ওর সুখটা আমাদের কেন হচ্ছে না। বা আপনি যদি খারাপ থাকেন তখন মানুষ হাততালি দেবে যে বাহ, আপনার মুখে আপনাকে বলবে আহা হা গো তোমার কি হলো গো, দেখবেন তারপরে বাড়িতে গিয়ে বলবে বাহ, ওরও এটা হয়েছে, আমার ভালোই হয়েছে, বল হাততালি দিই। মানুষের ক্যারেক্টারটা না এরকম, তাই বলে সব মানুষ নয়। কিছু মানুষ আপনার প্রকৃত বন্ধু হয় যারা আপনাকে ভালোবাসে। অনেকের ক্ষেত্রে কিন্তু সেটা বন্ধু বান্ধব হয়, অনেকের ক্ষেত্রে সেটা বাইরের কোনো ব্যক্তি হয়, আবার অনেকের ক্ষেত্রে কিন্তু সেটা নিজের ঘরের লোক হয়। আর দেখবেন বেশি শত্রু আপনার আত্মীয় স্বজনরাই হয়। আপনার মুখে আপনার প্রশংসা করবে, কিন্তু ব্যাকে গিয়ে আপনাকে ব্যাকস্টাপ করবে। মুখে বলবে ওর বিরাট গুণ, পিছনে বলবে ভাই তোর কবে পতন হবে, আমি তবে ভগবানকে লাড্ডু দেবো। এটা মানুষের মেন্টালিটি। দেখুন, মানুষ সবাই সমান হয় না, উচ্চ মার্গের হয় না। আমরা তো বিবর্তন হতে হতে জন্মে আসি। আমি খুব মানি, কে মানে আমি জানি না, কারণ আমি বুঝি, দেখবেন যে মানুষটা ভীষণ কুটিল, তার সারাটা জীবন ভীষণ স্মুথলি যায়। কেন যায়? কারণ সে গত জন্মে খুব ভালো কাজ করেছে। এটা আমি মানি, আমি জাতিস্বর, গত জন্ম, পরজন্ম এগুলো মানি। আপনারা নাই মানতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। কিন্তু অনেক ভালো মানুষ, ভগবানের কাছে যারা যারা খুব কাছের, তাদেরই দেখবেন বারবার 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 স্ট্রাগল আসে লাইফে। আমি মনে করি আমি তার মধ্যে একজন, কারণ আমার লাইফে যতবার স্ট্রাগল আসে, সেই আমাকে স্ট্রাগলে ফেলে, সেই আমাকে সেখান থেকে টেনে হাত ধরে তুলে আনে। যখন আমি দেখি আমার দেয়ালে পিঠটা ঠেকে গেছে, আর কোনো ওয়ে আউট নেই বেরোনোর, ঠিক একটা না একটা কাউকে পাঠিয়ে দেয়। ভগবান তো আর নিজে এসে আপনাকে টেনে তুলবে না হাত ধরে, কাউকে না কাউকে ঠিক পাঠিয়ে দেবে। ঠিক যেরকম এবার আমার অপারেশনের সময় আমি ফিল করেছি, আমার যখন আর ওয়ে আউট নেই, ওখান থেকে সিচুয়েশান থেকে বেরোবার কোনো ওয়ে আউট নেই, আমি না আমার আরাধ্য যে দেবতা তার কথা চিন্তা করতে করতে হঠাৎ আমার মাথায় হলো আমাকে নিজেকে স্ট্যান্ড আপ হয়ে দাঁড়াতে হবে, আমাকে নিজেকে শক্ত হতে হবে। ওই সময় আমার যখন হাজব্যান্ড কাঁদছে, আমার বাবা মা কাঁদছে, আমি যদি ওই সময় ভেঙে পড়ি, আমার ছোট বাচ্চাটা, ওই পরিস্থিতিতে সে কি করবে? তখন আমি নিজেকে শক্ত করে কি করা যেতে পারে চিন্তা করে প্রথম যাকে কল করতে বলি আমার হাজব্যান্ডকে, সে হচ্ছে আমার ডক্টর, মানে আমার যিনি ফ্যামিলি ফিজিশিয়ান। আমি অবশ্যই তার নামটা রিভিল করব না, তার কারণ তার অনুমতি আমার নেওয়া হয়নি। অনুমতি থাকলে আমি নিশ্চয়ই বলতাম। উনি আমার কাছে দেবতার স্বরূপ। শুধু তাই নয়, উনি আমাকে মেয়ের মতো ভালোবাসেন। উনি আমার কাছে ফাদার ফিগার। উনি যেদিন আমার বেবি হয়, সেদিন আমার মাথার কাছে দাঁড়িয়েছিলেন অপারেশন থিয়েটারে। আমার বাবা মা যেতে পারেনি, তখন করোনার টাইম ছিল। আমার হাজব্যান্ড ছিল, ও বসে কাঁদছে, আমার ডক্টর আমার মাথার কাছে দাঁড়িয়ে আছে ওটি রুমে। কাজেই আমার সেই জায়গাটা, আমি মনে করি ওনার আমাকে বকারও অধিকার আছে, আমাকে চারটে কথা শোনানোরও অধিকার আছে, কারণ যেহেতু উনি আমার কাছে ফাদার ফিগার, উনি আমার জন্য যা করেছেন সেটা আমি ভুলবো না। সরি। কাজেই
যাদের পাশে থাকা দরকার ছিল তারা কিন্তু ছিল না। যাকগে, একটা সময় আপনারা যাদের অল্প বয়সে অভিজ্ঞতার ঝুলিটা একটু বেশি আমার মতো, যারা অনেক কিছু ফেস করেছেন লাইফে, সরি, তারা বুঝতে পারবেন যে আমার এই কবিতাটা কতটা রিলেটেবল বাস্তব জগতের সাথে। কারণ একটাই, সত্যি দেখবেন যারা সত্যিকারের জ্ঞানী তারা কিন্তু নিজে থেকে আলোতে এসে অযথা অদরকারে আপনাকে বলবে না যে আমার ভিতরে বিরাট জ্ঞান বা আমি এটা বুঝি। ঠিক যখন আপনার দরকার তখন তার সঠিক পরিমাপ যতটা তার খরচা করা দরকার সেটা এনে আপনার পাশে দাঁড়িয়ে পড়বে, আপনাকে সাহায্য করবে, করে সে সাইড হয়ে যাবে। যেটা আমি আমার বাবা মাকেও সারা জীবন দেখে এসেছি এবং আমার স্বামীকেও আমি বলবো তাই, এবং আমার ছেলেটাও তাই। আমার ছেলেটার এই বয়সে যা ওর মোটিভ আমি যেটা দেখতে পাই, বলে না খুব পুরনো সোল হলে যে ধরনের মেন্টালিটি হয় গত জন্মের, মানে আই এম ব্লেসড কি আমার সন্তান এই ধরনের সোল, বা আমার আমার হাজব্যান্ড আমার ওই ধরনের আমার সোলমেট। দেখুন, ভগবান পরীক্ষা নেবে, ভালো মানুষেরই পরীক্ষা নেয়, তবে তার পরিবর্তে যেগুলো ভগবান দেয় সেগুলো কিন্তু লাইফ টাইম জেমস। এবং আমার লাইফের যারা আমার গাইডার, কি বলবো, যারা আমার গার্জিয়ান, যারা আমাকে গাইডিং লাইনটাকে ঠিক সমান্তরাল রেখায় চালিয়ে নিয়ে যাওয়ার শক্তিটা যোগায় বা বুদ্ধিটা দেয়, তারা প্রত্যেকে জেম অফ হার্ট। এবং আমি তাদের আমার সর্বস্ব মনের ইচ্ছে থেকে, মনের শ্রদ্ধা থেকে তাদেরকে শ্রদ্ধা জানাই, তাদের কাছে মাথা নত করি। তার মধ্যে যে মানুষগুলো রয়েছে সবার আগে আমি বলবো আমার মা, তারপর আমার বাবা, তারপর আমার স্বামী, তারপর আমার ছোট্ট বাচ্চাটা, যে ম্যাচুরিটি ওর মধ্যে আমি দেখেছি সেটা আমি খুব কম বাচ্চার মধ্যে দেখি। আমার আশেপাশে অন্তত, আমি কারোর বাচ্চা নিয়ে বলছি না, বা আমি আমার বাচ্চার ঢেরাও পেটাচ্ছি না। আপনারা ওর কথা শুনলে বুঝতে পারবেন। আমি যেহেতু আমার ভালো লাগে না, আমার দেখবেন আমি কোনো দিন ডেলি ব্লগিং বা বাচ্চা নিয়ে ব্লগিং করি না। আমার মনে হয় সেগুলো করার কোনো জাস্টিফিকেশান আমার অন্তত এখনও মনে হয়নি। তবে যেদিন মনে হবে যেটা দেওয়ার আমার মনে হবে সেটা আমি দিতে পারি, কিন্তু আমার বাচ্চাকে আমি এখনও পর্যন্ত ক্যামেরার সামনে আনিনি। হ্যাঁ, ছবি দিয়েছি, বাট কোনো ভিডিও শ্যুট বা এইসব কিছু করি না। হ্যাঁ, ওর টুকটাক অ্যাচিভমেন্টসগুলো আমি দিই, ওর স্কুলের ওয়ার্কগুলো আমি যেগুলো করি সেগুলো দিই, বা ও যেগুলো করে আমি সেগুলো ছাড়ি। আর একটা কথা, আর একজনের নাম না নিলেই নয়, উনি হচ্ছেন আমার ডক্টর, আমার ফ্যামিলি ফিজিশিয়ান। ওনার নাম আমি নেব না, কিন্তু উনিও একই। হ্যাঁ, উনি আমাকে বকেন, আমাকে ভুল হলে অবশ্যই উনি আমাকে বকবেন, কারণ উনি আমার কাছে ফাদার ফিগার। কিন্তু উনি আমার কাছে আমার অত্যন্ত কাছের একজন, অত্যন্ত শ্রদ্ধার একজন মানুষ, আমার পরিবারের অংশ আমি মনে করি। আপাতত আর কারোর নাম আমি নেয়ার মতো আমার পরিস্থিতি আসেনি, বা পাইনি এরকম কাউকে এখন। আরও অনেক মানুষ আছেন যারা উপকার তো অবশ্যই দেখুন করেছে, যারা, তাদের উপকার আমি সারা জীবন মনে রাখবো, যতদিন আমার মাথার সঠিক পরিস্থিতি রয়েছে।
কিন্তু যারা অকারণে অসময়ে ব্যাকস্টাপ করেছে বা ব্যাকফুট দেখিয়েছে বা ইচ্ছাকৃত অকারণ কি বলবো, আপনাকে আপনার নামে রুমার্স ছড়িয়েছে, আপনাকে ছোট দেখানোর চেষ্টা করেছে, আমার লাইফে যারা যারা করেছে, আমি আমি মুখে বলি আর না বলি, এখানে সেগুলো জমা হয়ে থাকে এবং আমি ঠিক সময় মতো সেগুলোর কাজের মাধ্যমে আনসার দিই। আমি মুখে লোকের সঙ্গে ঝগড়া করতে যাই না। আমি বললাম এই জিনিসটাই হচ্ছে সঠিক জ্ঞান, ঠিক আপনাকে কোথায় কোন সময় কোন জিনিসটা ইমপ্লিমেন্ট করতে হবে। মুখে চেঁচিয়ে আগে আমি করতাম, আগে আমি সত্যি বোকা বোকা বলবো নিজেকে, বোকা ছিলাম। কিন্তু এখন আমি বুঝে গেছি চিল্লে কোনো লাভ নেই বা মানুষকে মুখে বলে কোনো লাভ নেই। মানুষকে ঠিক সময় সুযোগ মতো আপনাকে যে ব্যাকস্টাপটা করেছে তাকে নিজের কাজের মাধ্যমে আনসারটা দিতে হয়। বাস আজকের মতো এটুকুই। আমার চ্যানেল, আমার কবিতা, আমার কার্টুনস, আমার গান, আমার ক্রিয়েটিভিটিস আপনাদের যদি ভালো লেগে থাকে, আমার গল্প যদি ভালো লেগে থাকে, তাহলে চ্যানেল আর পেজেসগুলো ফলো করতে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের জন্য এটুকুই, টাটা।